এখন আমরা পড়ব কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, যেটা আর্টিকেল 29 এবং আর্টিকেল 30-র মধ্যে রয়েছে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। তাহলে প্রথমে শুরু করব আর্টিকেল 29। আর্টিকেল 29-এ বলছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস। আর্টিকেল 29-এ বলছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, অর্থাৎ মাইনরিটিসদের যে ইন্টারেস্ট সেটাকে প্রোটেক্ট করতে বলছে। আচ্ছা, কি বলছে? এটা তো টাইটেলে এটা বলছে, তার মধ্যে কি বলা আছে একটু দেখে নিই। এনি সেকশন অফ সিটিজেন্স রিসাইডিং ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অর এনি পার্ট অফ ইন্ডিয়া হ্যাভিং ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট অর কালচার অফ ইটস ওন শ্যাল হ্যাভ দ্য রাইট টু কনজার্ভ দ্য সেম। এবারে এখানে যেটা বলছে দেখো, বলছে এনি সেকশন অফ দ্য সিটিজেন্স। এই যে সিটিজেন বলছে, অর্থাৎ তার মানে আমরা বলতে পারি যে আর্টিকেল 29 যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর সিটিজেন্স অনলি। ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেন ছাড়া অন্য কেউ কিন্তু এই সুযোগ সুবিধাটা আর্টিকেল 29-এর যে সুবিধা আছে সেটা পাবে না। এটা আমাদের এখান থেকে ক্লিয়ার হচ্ছে, তাই তো? বোঝা গেল? আরও অনেক ব্যাপারে এখানে আসবো আমরা পরে। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে এনি, তার আগে যেটা বলেছে এনি সেকশন অফ দ্য সিটিজেন, বলছে সিটিজেনের যে কোনো সেকশন। এখানেই একটা গন্ডগোলের ব্যাপার হয়ে গেছে আর্টিকেল 29-এ, সেটা হচ্ছে হেডিংয়ে বলছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, আর তার মধ্যে যেটা বলা আছে সেটা হচ্ছে এনি সেকশন অফ দ্য সিটিজেন্স। কিন্তু যেটা আমাদের ডেসক্রাইব করা আছে আর্টিকেলের মধ্যে, সেখানে কোনো জায়গায় দেখো মাইনরিটিসের কথা বলা নেই, সেখানে কোনো জায়গায় মাইনরিটিসের কথা বলা নেই, সেখানে বলছে এনি সেকশন অফ সিটিজেন। তাহলে আমরা এটা বুঝবো যে বিভিন্ন জায়গায়, সেটা মাইনরিটিস মানে যে কোনো সেকশনের মাইনরিটিস, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাইনরিটিস থাকতে পারে। যেমন যদি জম্মু অ্যান্ড কাশ্মীরে দেখি, জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু হিন্দুরা মাইনরিটিস। তাহলে এখানে খুব ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে মাইনরিটি বলতে কেবলমাত্র ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের মাইনরিটি, সারা ভারতবর্ষ জুড়ে যাদের মাইনরিটি বলা হচ্ছে তারা নয়। কি বলছে? অর এনি পার্ট অফ ইন্ডিয়া, কিংবা যে ভারতবর্ষের যে কোনো পার্টে, যে কোনো অংশের সেখানকার মাইনরিটিগুলোকেও আমরা আর্টিকেল 29-এর সুযোগ সুবিধা দেব। তাহলে এটা স্টেট ওয়াইজ ডিভাইড করা যেতে পারে। যেমন পাঞ্জাবেও কিন্তু হিন্দুরা মাইনরিটিসের মধ্যেই পড়ে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে আশা করছি এইটুকু বোঝা গেছে। তো তাহলে তো এখানে কি বলছে, তারপরে যেটা বলা আছে এই আর্টিকেলে অন্য রূপ যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে নো সিটিজেন শ্যাল বি ডিনাইড অ্যাডমিশন ইনটু এনি এডুকেশনাল ইনস্টিটিউশনস maintained by state or receiving aid from state or grounds of religion, race, caste or language। ঠিক আছে, বলছে এই যে কোনো একটা ইনস্টিটিউশনস আছে, এরকম যে কোনো যে ইনস্টিটিউশনগুলো আমাদের স্টেটের ফান্ডিং থেকে চলা, মানে রাষ্ট্রের ফান্ডিং থেকে চলে, ঠিক আছে, সেই রকম ফান্ডিং রাষ্ট্র রাজ্য যে কোনো আর্টিকেল 12 অনুযায়ী স্টেটটা তোমাদেরকে বলা হয়েছে, তো সেই রকম ফান্ডিং থেকে চলে এই রকম যে কোনো ইনস্টিটিউশনে যে রিলিজিয়ানের গ্রাউন্ডে, রেস বা কাস্ট বা ল্যাঙ্গুয়েজ এই সব দেখে তাদেরকে ডিসক্রিমিনেট করে ভর্তি নেওয়া থেকে বন্ধ করা যাবে না। বোঝা গেল? তাহলে আর্টিকেল 29-এ যে মাইনরিটিসদের কথা বলা হয়েছে সেই মাইনরিটিসদেরকে আমরা ডিসক্রিমিনেট করতে পারবো না কোনো সরকারি স্কুলে বা সরকারি এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তি হওয়া থেকে। ক্লিয়ার হওয়া গেল? এটা কিন্তু আমরা সেম অ্যাজ আর্টিকেল 14 বা 15 বলতে পারি। বোঝা গেল? সেটাই আবার 29-এর মাধ্যমে আমরা বুঝতে পারছি, স্পেশালি মাইনরিটিসদের জন্য। এখানে কিন্তু মাইনরিটিস মানে যেটা বলেছি সেটা আরেকবার খুব ভালো করে বুঝে নাও। আর্টিকেল 29-এর মাইনরিটিস যেটা, সেটা খুব গোলমেলে মাইনরিটিস। সেটা হচ্ছে কি বলছে, মাইনরিটিস এখানে দেখছি, কিন্তু মাইনরিটিস মানে ওভারঅল ইন্ডিয়ার যে মাইনরিটিস কমিউনিটি রয়েছে তাদের কথা বলছে না, তাদের বলছে এনি সেকশন অফ সিটিজেনদের যে কোনো সেকশন। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ধর্মের কথা উল্লেখ করছে না, এখানে কেবলমাত্র কোনো ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ করছে না, যে কোনো সেকশনের মাইনরিটিস। ঠিক আছে, তারা পুরো ভারতবর্ষ জুড়ে মাইনরিটি হতে পারে, অথবা ভারতবর্ষের যে কোনো একটা পার্টের মাইনরিটি হতে পারে। দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট রাজ্যে বসবাস করছে, এইরকম মাইনরিটি হতে পারে। আবার তারা অন্য রাজ্যে গেলে মাইনরিটি না, মেজরিটি। ঠিক আছে, এই ধরনের লোক, এই ধরনের মানুষও আসতে পারে। আচ্ছা, নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই আর্টিকেলটা আনার কি মানে ছিল। এই আর্টিকেলটা আনা হয়েছে তার কারণ, যাতে আমাদের ভারতবর্ষ তো মানে ডাইভার্সিটিতে ভরা,
আমরা ছোট থেকেই পড়েছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষে প্রচুর বৈচিত্র্য আছে এবং এই বৈচিত্র্যগুলো দুটো দিক আছে। একটা তো যদি এদের মধ্যে ডিভাইড করে দাও তাহলে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, যদি এদেরকে স্ট্রং করো, এক জায়গায় আনতে পারো, তাহলে কিন্তু দেশটা খুব ভালো জায়গায় দাঁড়াবে। বোঝা গেল? এবং এই ডিভাইডেড ব্যাপারটা কিন্তু ইংরেজরা করেই 200 বছর এখানে রাজত্ব করে গেছে। ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, যেখান থেকে আমি পেয়েছি, সেটা হচ্ছে 665টার বেশি, 645-এর বেশি কি আছে, রেকগনাইজড ট্রাইবস আছে। রেকগনাইজড ট্রাইব মানে উপজাতি রয়েছে 665টার বেশি। অলমোস্ট এভরি রিলিজিয়ান অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যতগুলো রিলিজিয়ান আছে প্রায় সব রিলিজিয়ানই ভারতবর্ষে পাওয়া যাবে। ঠিক আছে? 29 ল্যাঙ্গুয়েজেস স্পোকেন বাই মোর দ্যান 250 মিলিয়ন অফ পিপল অ্যান্ড 131 ল্যাঙ্গুয়েজেস স্পোকেন বাই মোর দ্যান 10,000 পিপল। ক্লিয়ার? অ্যান্ড 1600 অফ ডায়ালেক্টস। এবং শুধু তাই নয়, 1600 রকমের বেশি বা 1600টা মতো কি আছে, আমাদের উপভাষা রয়েছে। তাহলে এই যে ছোট ছোট জনগোষ্ঠী, এরা তো একটা আলাদা আলাদা গোষ্ঠী, এদের কিছু রাইট, এদেরকে যেন কোনো জায়গায় ডিসক্রিমিনেট না করা হয়, সেটা যেন ঠিকঠাক দেখা হয়, এটার জন্যই যে আমাদের ফাদার অফ কনস্টিটিউশন আছেন, তিনি এই আর্টিকেল 29-এর ব্যাপারটা সপক্ষে যুক্তি দিয়েছিলেন। বোঝা গেল? তাহলে এটা আমাদের সংবিধানে অনেক জায়গায় দেখতে পাই। কোথায় দেখতে পাই? আর্টিকেল 351-এর এতে আমরা দেখতে পাই মাইনরিটিসদের জন্য রাইট। আর্টিকেল 371-এর এ থেকে যে পর্যন্ত আমরা দেখতে পাই। তাছাড়াও 8 শিডিউলে 22খানা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অন্তর্ভুক্ত করা আছে। তাছাড়াও কি আমাদের ফ্রিডম অফ রিলিজিয়ান অ্যান্ড কালচার, ফ্রিডম অফ রিলিজিয়ান আমাদের রয়েছে বিভিন্ন রিলিজিয়াস মাইনরিটিসদের জন্য এবং সব ধর্মের জন্য। তাছাড়াও তার সাথে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটও আমাদের রয়েছে। ঠিক আছে? মানে আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রয়েছে। তাহলে অনেকগুলো রকম প্রয়োগ কিন্তু করা হয়েছে এগুলোর জন্য। আচ্ছা, এবার এখানে একটা কথা লেখা আছে, দ্য স্কোপ অফ আর্টিকেল 29 ইজ ওয়াইডার দ্যান আর্টিকেল 30। দ্য স্কোপ অফ আর্টিকেল 30টা কি আমরা একটু পরে জানবো, যেটা বলছে দ্য স্কোপ অফ আর্টিকেল 29, যে আর্টিকেল 29-এর যে ক্ষেত্র, সেটা কিন্তু আর্টিকেল 30-র থেকে অনেক ওয়াইডার। ঠিক আছে? অনেক বেশি, অনেক বড় ক্ষেত্র। তার কারণ কি? তার কারণ ওই একটু আগে যেটা বললাম, সেটা হলো যে আর্টিকেল 29-এ কিন্তু কোনো নির্দিষ্ট মাইনরিটির কথা বলা নেই যে কারা মাইনরিটি বা কাদেরকে আমরা মাইনরিটি ধরবো। ঠিক আছে? এখানে আর্টিকেল 29-এর মধ্যে যেটা বলা আছে, এনি সেকশন অফ দ্য সিটিজেনের যে কোনো সেকশন সেখানে মাইনরিটি হতে পারে। দেখা গেল কোনো এক জায়গায় গিয়ে আমরা 10 জন বাঙালি এমন একটা জায়গায় গিয়ে বললাম যেখানে সকলে উর্দুভাষী লোক বা সকলে হিন্দিভাষী লোক, সেখানে মানে সেই রাজ্যে বা সেই জেলায় আমরা কেবলমাত্র 10টা ফ্যামিলি আছি যারা বাংলায় বলি, তাহলে সেখানেও আমরা মাইনরিটি হয়ে যেতে পারি। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আর্টিকেল 30-তে। আর্টিকেল 30-তে কি বলছে? রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস। আর্টিকেল 30-তে বলছে রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে ওন এডুকেশনাল ইনস্টিটিউশনস। এই আর্টিকেল 30 অনুযায়ী মাইনরিটিস যারা আছে তাদের রাইট আছে নিজস্ব এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করার এবং সেগুলোকে নিজেরা অ্যাডমিনিস্টার করার। বোঝা গেল? এবং তারা নিজেরা সেগুলোকে পরিচালনা করতে পারবে। দেখো লেখা আছে অল মাইনরিটিস whether based on religion or language। কি ধরনের মাইনরিটিস এখানে? রিলিজিয়ানের অর ল্যাঙ্গুয়েজ মাইনরিটিস। ঠিক আছে? এখানে কিন্তু ট্রাইব বা উপভাষা এরকম ব্যাপারগুলো আমরা আনতে পারবো না। তার কারণ এখানে আমাদের কেবলমাত্র বেঁধে দিয়েছে রিলিজিয়াস মাইনরিটি এবং ল্যাঙ্গুয়েস্টিক মাইনরিটিসের জন্য। সেই জন্যই ঠিক এর আগে বলা হয়েছিল দ্য স্কোপ অফ আর্টিকেল 29 ইজ ওয়াইডার দ্যান আর্টিকেল 30। তাহলে আর্টিকেল 29-এ আমরা মাইনরিটি অনেককে আনতে পারি এর মধ্যে, কিন্তু 30-তে অতজনকে আমরা আনতে পারবো না। কেবলমাত্র আনতে পারবো কাদেরকে? যারা রিলিজিয়াস মাইনরিটি এবং যারা ল্যাঙ্গুয়েস্টিক মাইনরিটিস। ঠিক আছে? তাহলে অল মাইনরিটিস whether based on religious or language shall have the right to establish or administer educational institution of their choice। ঠিক আছে? তাহলে এই রিলিজিয়াস এবং ল্যাঙ্গুয়েস্টিক মাইনরিটিসদের অধিকার আছে যে তারা তাদের নিজেদের মতো এডুকেশনাল ইনস্টিটিউশনস তৈরি করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বলছে? নেক্সট বলছে ইন গ্র্যান্টিং এড the state shall not discriminate against any educational institution managed by minority। স্টেট তো অবশ্যই গ্র্যান্ট দেবে, যখন মাইনরিটিসরা স্টেটের মধ্যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন করবে অবশ্যই স্টেট গ্র্যান্ট দেবে। এমন নয় যে স্টেট মুখ ফিরিয়ে থাকবে যে ভাই ওটা তো ওরা চালায়, ওরা চালাক,
আমার কিছু না। মাইনরিটিস মানে সেটা স্টেটেরই মাইনরিটিস, ঠিক আছে, সে তো বাইরের লোক না, দেশের বাইরের মাইনরিটিস না, সুতরাং তাদের প্রতিও লায়াবিলিটি বা রেসপন্সিবিলিটিস থাকবে স্টেটের। সুতরাং স্টেট কিন্তু তাদেরকে কিছু এড দেবে, মানে গ্র্যান্টিং এড মানে কিছু সাহায্য দেবে, ফিনান্সিয়াল এড কিছু দেবে, এবং সেক্ষেত্রে কিন্তু স্টেট কোনো রকম ডিসক্রিমিনেট করতে পারবে না অন্য মাইনরিটিসদের সাথে। কি বলছে, দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি এডুকেশনাল ইনস্টিটিউশন ম্যানেজড বাই মাইনরিটি। তাহলে কোনো রকম অন্য অন্য এডুকেশনাল ইনস্টিটিউশনস বা অন্য একটা দেখা গেলো দুরকম মাইনরিটিসদের এডুকেশনাল ইনস্টিটিউশন চলছে প্যারালালি, একটা সাঁওতালরা চালাচ্ছে আর একটা সাঁওতাল ভাষার একটা ইনস্টিটিউশন চলছে, আর একটা চলছে যে ঝাড়খণ্ডী ভাষার উপভাষার একটা ইনস্টিটিউশন চলছে। সেখানে স্টেট কিন্তু কোনো একজনকে ডিসক্রিমিনেট করতে পারবে না, দুজনকেই একই রকম এড দিতে হবে। আচ্ছা, এবারে আমরা জানি যে রাইট টু প্রপার্টিটা আমাদের নেক্সট পয়েন্টে আসি। আমরা জানি যে রাইট টু প্রপার্টি যেটা, সেটা হচ্ছে আমাদের উঠিয়ে নেওয়া হয়েছে কোথায় থেকে, ফান্ডামেন্টাল রাইট থেকে। অর্থাৎ গভর্নমেন্ট যদি মনে করে তাহলে কিন্তু যে কোনো সময় আমাদের যে কোনো কারুর প্রপার্টি অ্যাকোয়ার করতে পারে, যেটা যদি দেশের কাজে লাগবে, এরকম যে কোনো উন্নয়নের কাজে লাগবে এরকম যে কোনো প্রপার্টি। কিন্তু এক্ষেত্রে কিছুটা হলেও প্রোটেক্ট করা হয়েছে, সেটাও কিন্তু এই একই অ্যামেন্ডমেন্ট দ্বারা হয়েছে। রাইট টু প্রপার্টি উঠে গেছিলো 1978 সালে বাই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, এবং এটাও ঠিক সেই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ কী বলা হয়েছে, দ্য কম্পেনসেশন অ্যামাউন্ট ফিক্সড বাই দ্য স্টেট ফর দ্য কম্পালসারি অ্যাকুয়েশন অফ এনি প্রপার্টি অফ মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশনস। বলছে যদি সেখানে মাইনরিটি মানে কোনো একটা জায়গায় অ্যাকোয়ার করবে, দেখা গেল সেই জায়গাগুলোর মধ্যে কোনো একটা মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন চলছে, তাহলে গভর্নমেন্টকে কিন্তু আগে তার কম্পেনসেশন অ্যামাউন্টটা ফিক্স করতে হবে অ্যাজ পার অ্যাক্ট। ঠিক আছে, কী করতে হবে, কম্পেনসেশন অ্যামাউন্টটা আগে ফিক্সড করতে হবে, যে এই যে মাইনরিটিসদের আমরা বাড়ি যে ইনস্টিটিউশনটা আছে সেই ইনস্টিটিউশনটা আমরা সেই জায়গাটা আমরা নিয়ে নিচ্ছি, তাহলে এই ইনস্টিটিউশন তৈরি করতে গেলে পুনরায় কতটা জায়গা লাগবে এবং কত খরচ হতে পারে তার সমস্ত ব্যবস্থা কিন্তু গভর্নমেন্টকে করতে হবে। বোঝা গেল? এটাও আসছে আমাদের, কবে আসছে এটা, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। আচ্ছা, পরেরটা দেখি। পরেরটা যেটা, সেটা হচ্ছে বলছে, যেটা সুপ্রিম কোর্টের একটা কেস স্টাডি এবং একটা লতে আছে, যে রিভার্স ডিসক্রিমিনেশন ইজ নট অ্যালাউড। রিভার্স ডিসক্রিমিনেশন মানে প্রথম দিকে আর্টিকেল 29-এ যেটা বলেছিল যে ডিসক্রিমিনেশন করা যাবে না এইসব মাইনরিটিসদের ক্ষেত্রে, যদি মাইনরিটিসদের বাচ্চারা যদি কোনো সরকারি স্কুলে ভর্তি হতে চায়, এটা বলা যাবে না যে এটা ওদের স্কুল না, বা এটা ওই সাঁওতাল ভাষীদের স্কুল না, এটা এই ধর্মের স্কুল না, সুতরাং এখানে ভর্তি করা যাবে না, এমন বলা যাবে না। ঠিক উল্টে এখানেও রিভার্স ডিসক্রিমিনেশন করা যাবে না। এখানে যে স্কুলগুলো বা যে কালচারাল এডুকেশনাল সেন্টারগুলো এটা চালাবে, সেখানেও কিন্তু রিভার্স ডিসক্রিমিনেশন করা যাবে না। অর্থাৎ সেখানে মাইনরিটিসদের, অর্থাৎ সাঁওতাল ভাষাভাষীর জন্য যদি কোনো স্কুল থাকে বা কলেজ থাকে, সেখানে যদি কোনো বাংলা ভাষার ছেলে ভর্তি হতে চায়, তাহলে কিন্তু তাকে বারণ করা যাবে না। ঠিক আছে, যে না এখানে বাংলা ভাষাভাষীর মানুষ, আপনারা বাঙালি, আপনাদেরকে ভর্তি নেব না, এরকম ব্যাপার থাকবে না। বোঝা গেল? মাইনরিটি ইনস্টিটিউশনস হ্যাজ পাওয়ার অনলি টু রিজার্ভ 50% অফ সিটস ফর দেয়ার কমিউনিটি টু রিটেন মাইনরিটি ক্যারেক্টার। মাইনরিটির যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোতে বলাই আছে যে তারা তাদের মাইনরিটি ক্যারেক্টার রিটেন করার জন্য তাদের পাওয়ার আছে, কেবলমাত্র 50% সিট ওই মাইনরিটিসদের জন্য রিজার্ভ রাখতে পারে, বাকি 50% কিন্তু নর্মাল যারা অন্য ক্ষেত্র থেকে এসছে তাদেরকে ভর্তি নিতে হবে। এবারে তোমরা বলতে পারো যে স্যার এরকম ব্যাপার তো দেখা যায় না, বিভিন্ন নামকরা দামি দামি জায়গাতে সেখানে দেখা যায় 100% সব সেম মাইনরিটিস একই গ্রুপের মানুষজন লেখাপড়া করে। হ্যাঁ, প্রথমত। দ্বিতীয়ত দেখা গেল যদি সেখানে অন্য কেউ ভর্তি হওয়ার না থাকে, এবং তৃতীয়ত একটা অসুবিধে থাকে, তার জন্য অনেকে ভর্তি, যেটা বললাম সাঁওতাল ভাষাভাষীর কলেজ, সেই কলেজে যদি একটা বাঙালি ছেলে পড়তে যায়, তার দেখা গেল বাংলা সাবজেক্টটা পড়ানোর সেখানে টিচার নেই, তখন তার অসুবিধা হতে পারে, সে তখন সাঁওতাল ভাষা অ্যাডপ্ট করতে হবে তাকে শেখার জন্য, কিন্তু তাকে বারণ করতে পারে না, তাই স্বেচ্ছায় যায় না অনেকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসি, তাদের কিছু রাইট আছে, কিন্তু এটা তার বলে এটা না যে স্টেট সমস্ত অ্যাকোয়ার করে নিচ্ছে। স্যার রাইটগুলো কোথায় যাচ্ছে? নামেই আপনারা বলছেন যে তাদের এস্টাবলিশ অ্যাডমিনিস্ট্রেট করার ক্ষমতা আছে আর্টিকেল 30-তে, কিন্তু স্টেট সব নিয়ে নিচ্ছে, 50%-এর বেশি রাখতে পারবে না বলছে, রিজার্ভ করতে পারবে না বলছে। ঠিক আছে, 50%-এর বেশি রিজার্ভ করতে পারবে না বলছে, রাখতে পারবে বাট রিজার্ভ করতে পারবে না, বলছে। কিন্তু
তাদের রাইট কিছু থাকবে না, অবশ্যই তাদের খুব ভালো ভালো রাইটস আছে, যেমন ফ্রিডম টু অ্যাপয়েন্ট টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। টিচিং এবং নন টিচিং স্টাফ অ্যাপয়েন্ট করার অধিকার তাদের রয়েছে, ঠিক আছে, তারা নিজেদের মতো টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ তারা অ্যাকোয়ার করবে। এবারে দেখো অনেক কনস্টিটিউশনাল প্রভিশন আছে যেগুলো এখনও সব ঠিকঠাক কার্যকর করা হয়নি, যেমন এই যে 50%-এর ব্যাপারটা বললাম, কিছু কিছু জায়গায় সেটা 100% রিজার্ভেশন নেই, কিন্তু সেখানে সকলেই দেখা যাবে ওই একই ধর্মাবলম্বী মানুষ বা একই ল্যাঙ্গুয়েস্টিক মানুষ সেখানে লেখাপড়া করে, ঠিক আছে, এটা স্টেট ছাড় দিয়ে রেখেছে, এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে যেমন এই টিচিং নন টিচিং স্টাফ, এটা কিন্তু আর্টিকেল 30-র মধ্যে পড়ে, এবং আর্টিকেল 30-র মধ্যে কখনোই রামকৃষ্ণ মিশন পড়ে না। রামকৃষ্ণ মিশন কোথায় পড়তো? আর্টিকেল 26-এর মধ্যে, সেখানেও স্টেট ছাড় দিয়ে রেখেছে কিছু কিছু ক্ষেত্রে যে রামকৃষ্ণ মিশন তারাও পারবে কিন্তু টিচিং নন টিচিং স্টাফকে নিজেরা রিঅ্যাপয়েন্ট করতে, বোঝা গেল? আচ্ছা, তো তারপরে কি বলছে? টু চুজ গভর্নিং বডি। গভর্নিং বডি এই মাইনরিটিস যারা আছে, মাইনরিটিসদের যে ইনস্টিটিউশন আছে সেখানে তারা নিজেদের গভর্নিং বডি চুজ করতে পারবে। টু প্রেসক্রাইব এন্ট্রান্স ক্রাইটেরিয়া, এন্ট্রান্সের যে ক্রাইটেরিয়া, প্রবেশিকা পরীক্ষার যে ক্রাইটেরিয়া থাকবে স্টুডেন্টদের সেটা তারা নিজেরা ঠিক করবে। আর রিজনেবল ফি স্ট্রাকচার, এবং যে কতটা ফি দেবে স্টুডেন্টরা সেটা তারাই ঠিক করবে। আর কি? টু ইউটিলাইজ অ্যাসেটস অফ ইনস্টিটিউশনস ফর ওয়াইডার বেনিফিট অফ ইনস্টিটিউট, ঠিক আছে, তো এটা ওয়াইডার বেনিফিটের জন্য তাদের অ্যাসেটগুলো অবশ্যই তারা ইউটিলাইজ করতে পারে। তো এই ছিল আর্টিকেল 30। এবারে আমরা দেখে নেব যে জায়গাটায় আমাদের কনফিউজিং, যে আর্টিকেল 30 এবং আর্টিকেল 26-এর মধ্যে আমাদের কি ডিফারেন্স। আর্টিকেল 30 এবং আর্টিকেল 26-এর মধ্যে যে ডিফারেন্স আছে সেটা আমরা একটু দেখে নেব, কি কি ডিফারেন্স আছে। অনেকেরই গুলিয়ে যায় আমাদের। আর্টিকেল 30-তে যেটা বলা আছে, রাইট অফ রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট দেম। আর্টিকেল 30-তে বলা আছে রিলিজিয়াস এবং লিঙ্গুইস্টিক মাইনরিটিসদের ক্ষেত্রে কেবলমাত্র তারা তাদের এডুকেশনাল ইনস্টিটিউশন স্থাপন করতে পারবে এবং সেগুলোকে অ্যাডমিনিস্ট্রেট করতে পারবে। কিন্তু আর্টিকেল 26-এ কিন্তু রিলিজিয়াস মাইনরিটির কথা বলা নেই, বলা হয়েছে রিলিজিয়াস ডিনমিনেশনের কথা, অর্থাৎ ধর্মীয় গোষ্ঠীর কথা বলা হয়েছে, সেটা মাইনরিটি হতে পারে বা অন্য যে কোনো ধর্মীয় গোষ্ঠী হতে পারে। এবং সেখানে দেখো, সেখানে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা বলা নেই, সেখানে বলা হয়েছে যে চ্যারিটেবল ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে আর্টিকেল 26-এ। এবারে পরেরটা দেখো, স্পেসিফিক মেনশন অফ এডুকেশনাল ইনস্টিটিউশন। আর্টিকেল 30-তে এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছে, কিন্তু আর্টিকেল 26-এ কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা ডাইরেক্টলি মেনশন করা নেই, বাট ক্যান ওপেন অ্যাজ আ চ্যারিটেবল ইনস্টিটিউট, কিন্তু যদি মনে করে চ্যারিটেবল ইনস্টিটিউট হিসেবে তারা এডুকেশনাল ইনস্টিটিউট খুলতেই পারে। তাহলে পার্থক্যটা বুঝতে পারছি। তারপরে যেটা একটা বড় পার্থক্য আছে সেটা হচ্ছে প্রপার্টি অ্যাকুইজিশন সামহাট, এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা ঠিক করে নিও। প্রপার্টি অ্যাকুইজিশন সামহাট প্রোটেক্টেড, ঠিক আছে, যে প্রপার্টি অ্যাকুইজিশনটাকে কিছুটা হলেও প্রোটেক্ট করে আর্টিকেল 30-র আন্ডারে। ওই যেটা বললাম 1978-এ যেটা হয়েছিল, ঠিক আছে, যে স্টেটকে অবশ্যই তার ক্ষতিপূরণ দিতে হবে, ক্লিয়ার। কিন্তু এখানে কিন্তু আর্টিকেল 26-এর আন্ডারে কিন্তু স্টেট ইজিলি নিয়ে নিতে পারে, কোনো স্পেসিফিক কনস্টিটিউশনাল প্রোটেকশন এখানে নেই, বোঝা গেল? আর্টিকেল 26-এর আন্ডারে স্টেট মনে করলে নিয়ে নিতে পারে, কোনো স্পেসিফিক কনস্টিটিউশনাল প্রোটেকশন নেই, যেটা আর্টিকেল 30-তে রয়েছে, যেটা আর্টিকেল 30-তে এই ব্যাপারটা যেটা রয়েছে, ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী আর্টিকেলগুলো আমরা এর পরের ভিডিওতে দেখব।